শহরে একের পর এক খুন হচ্ছে, আর এই খুনগুলো করছে এক সাইকো কিলার, যে মানুষকে হত্যা করে তাদের মুখের চামড়া তুলে নিয়ে স্মাইল বানিয়ে দিচ্ছে। পুলিশ তদন্তে তাকে খুঁজে পেয়ে জায়গায় শুট করে মেরে ফেলে। এর ঠিক 5 বছর পরে এক পুলিশ অফিসার একটা বই প্রকাশ করে, যেখানে এই খুনগুলোর বিস্তারিত লেখা ছিল। আর সেই বই প্রকাশ হওয়ার পর থেকেই শহরে আবারও সেম প্যাটার্নে খুন হতে শুরু হচ্ছে। তাহলে কি ওই সাইকো কিলার এখনো জীবিত আছে, নাকি ওই বইটি পড়ে একই প্যাটার্নকে ফলো করছে? জানবো বন্ধুরা। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে মনোযোগ দিয়ে দেখতে শুরু করুন। সিনেমাটি শুরু হয় ছোট্ট একটি মেয়ে এবং একটি গাড়ির দুর্ঘটনাকে দেখিয়ে। এরপর দৃশ্যটি কেটে 5 বছর পরে চলে যায়, যেখানে চিদাম্বর নামের একজন পুলিশ অফিসারকে দেখা যায়। চিদাম্বর এখন এলজাইমার রোগে আক্রান্ত এবং তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। পরের দৃশ্যে দেখা যায় একজন লেডি ডাক্তার তাকে দেখতে এসেছে। ডাক্তার তার মেডিকেল রিপোর্ট দেখে জানায় তার কাছে মাত্র 1 বছরের মতো সময় আছে। এরপর চিদাম্বর তার এই রোগের কারণে পুরোপুরি আগের স্মৃতি ভুলে যাবে। এসব জানতে পেরে চিদাম্বর অনেকটাই দুঃখী হয়ে পড়ে। এরপর দেখা যায় সেই ডাক্তার চিদাম্বরকে বলে সে যেন এখন থেকে যা যা করে সেগুলো রেকর্ড করে রাখতে শুরু করে। এরপর চিদাম্বর তার পুলিশ ক্যারিয়ারের সব ডিলগুলো কম্পিউটারে একটা ফাইল বানিয়ে সেখানে লিখে রাখে, কারণ তার পুলিশ ক্যারিয়ারে এমন এক ঘাতকের উদয় হয়েছিল যে কিনা মানুষকে খুন করে তাদের ঠোঁটের চামড়া কেটে নিত। দেখতে একেবারে মনে হতো যেন শিকার দাঁত বের করে হাসছে। আর এইভাবে খুন করার কারণে সেই সিরিয়াল কিলারকে সবাই নাম দিয়েছিল দ্য স্মাইল ম্যান। তবে চিদাম্বর অনেক চেষ্টা করার পরে ওই সিরিয়াল কিলারকে গ্রেফতার করতে পারেনি। এরপর দেখা যায় চিদাম্বর তার ক্যারিয়ারের সব পুলিশ রেকর্ডগুলো বায়োগ্রাফি আকারে প্রকাশ করে। বইটি সবাই খুব পছন্দ করে। তবে সেই বইয়ের শেষ অধ্যায়টি ছিল দ্য স্মাইল ম্যান নামে, কিন্তু সেই অধ্যায়টা একেবারেই ফাঁকা ছিল। এই নিয়ে রিপোর্টাররা চিদাম্বরকে জিজ্ঞাসা করে। এটা শুনে চিদাম্বর অনেকটাই নার্ভাস হতে শুরু করে, যাতে করে তার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ সে তো ওই কিলারকে কখনোই খুঁজে পায়নি। চিদাম্বর যাওয়ার সময় একজন নতুন পুলিশ অফিসার তার সঙ্গে সে কথা বলে। সেই পুলিশ অফিসার জানায় সে ভেঙ্কটেশের ছেলে। আসলে এই ভেঙ্কটেশ চিদাম্বরের সহকর্মী ছিল, তারা একত্রে কাজ করত। এরপর অরবিন্দ চিদাম্বরকে গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দেয়। যেতে যেতে অরবিন্দ বলে তার বাবা ভেঙ্কটেশ নাকি সেই সিরিয়াল কিলারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল, আর সে এখনো জানে না তার বাবা বেঁচে আছে নাকি। এইসব বলতে বলতে তারা দুজনে পৌঁছে যায়। অরবিন্দ চিদাম্বরকে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর চিদাম্বর বাড়িতে আসলে সে বাড়ির চাবিটা কোথাও খুঁজে পাচ্ছিল না। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে গাছের নিচ থেকে চাবিটা পেয়ে যায়। এইসব দেখে চিদাম্বর একটা রেকর্ডারে আজকের সব ঘটনা রেকর্ড করে রাখতে শুরু করে। এদিকে অরবিন্দকে দেখা যায় সে ট্রান্সফার হয়ে নতুন ডিপার্টমেন্টে জয়েন করেছে। সেখানে গণপতি নামের একজন সিনিয়র অফিসার তাকে স্বাগত জানায়। পরদিন দেখা যায় চিদাম্বর লুকিয়ে একজন অফিস ক্লার্কের বাড়িতে এসেছে। তার নাম বারিয়া। সে চিদাম্বরকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর চিদাম্বর বারিয়াকে কিছু টাকা দেয় এবং সাথে আরো একটা কাজ দেয়। সে বারিয়াকে এমন অপরাধীদের ফাইল দিতে বলে যারা কিনা টাকা আর রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল। তখন বারিয়া চিদাম্বরকে এমন 4 জনের ফাইল দেয়। এরপর বাসায় এসে চিদাম্বর সেই ফাইলগুলো চেক করতে শুরু করে। প্রথম জনের নাম হলো বিনোদ ভান্ডারী, আর এই লোকটি একটা ফান্ড খুলে তারপর অনেকগুলো টাকা মেরে দিয়েছিল। দ্বিতীয় নম্বর ক্রিমিনাল ছিল রবিচন্দ্র। সে নিজের মেয়েকে রেপ করে খুন করে ফেলেছিল, তবে পুলিশকে অনেক টাকা ঘুষ খাইয়ে সেই কেসটা বন্ধ করে দিয়েছিল। এরপর তৃতীয় নম্বর ক্রিমিনালটি ছিল সেলবাডা। এই লোকটা নকল মদের দোকান চালায়। সেই নকল মদ খেয়ে অনেক লোকেরই মৃত্যুবরণ হয়েছিল। পরের ফাইলের ক্রিমিনাল ছিল শক্তিবাল। তবে সে একজন স্কুলের হেডমাস্টার। সে অনেক বাচ্চাদেরকে টিউশনি করাতো। তার নামে রেপ আর মলেস্টের কেস হয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় চিদাম্বর সেই 4 জন ক্রিমিনালের সঙ্গে চালাকি করে দেখা করতে আসে। এরপর রাতের বেলা একটি সাদা গাড়ি সে হেডমাস্টার শক্তিবালের গাড়িটা ফলো করতে শুরু করে। এরপরই তাকে কিডন্যাপ করে সেই গাড়িতে করে নিয়ে যায়। তার পরের দিন সকালে সেই প্রিন্সিপালের লাশটা ঠিক একইভাবে ঠোঁট কাটা অবস্থায় দেখতে পায়। এটা দেখে তো পুলিশ অনেক অবাক হয়ে যায়, কারণ ঠিক একইভাবে 5 বছর আগে অনেকগুলো মার্ডার করা হয়েছিল। আর পুলিশদের কথা অনুযায়ী তারা তো সেই কিলারকে 5 বছর আগেই এনকাউন্টার করে দিয়েছিল। এরপর অরবিন্দ এই কেসটা লিড করার দায়িত্ব নেয়। সে জানায় এই কিলার অন্য কোথাও বসে খুন করে, তারপর লাশটাকে এভাবে পাবলিক প্লেসে রেখে ফেলে যায়। আর এত বছর পর আবারও সেই একই প্যাটার্নে খুন হতে দেখে অরবিন্দ বুঝে ফেলে সেই খুনি এখনো বেঁচে আছে। কিন্তু এই কথা বলায় তার সিনিয়র গণপতি জানায় অরবিন্দর বাবাই নাকি সেই কিলারকে এনকাউন্টার করেছিল। এরপর গণপতি এই কেসটাকে ভালোমতো হ্যান্ডেল করতে অরবিন্দকে চিদাম্বরের সাহায্য নিতে বলে। এরপর অরবিন্দ চিদাম্বরকে সাহায্য করার জন্য কল করে। পরে চিদাম্বরের কাছে গেলে সেই মহিলা ডাক্তার চিদাম্বরকে এই রোগের জন্য তাকে এই কেসের মধ্যে জড়াতে বারণ করে। কিন্তু চিদাম্বর বলে সে তার ক্যারিয়ারের এই একটি খুনিকে ধরতে পারেনি, যার জন্য এখনো সে অপরাধবোধে ভোগে। তাই তাদেরকে ধরতে চিদাম্বর আবার অরবিন্দর কথা রাজি হয়ে যায়। পরদিন সকালে চিদাম্বর থানায় আসে আর এই কেসের সব ডিটেলস সবার থেকে জেনে নেয়। এর পাশাপাশি সে সবকিছু তার রেকর্ডারে রেকর্ড করে নেয়। অন্যদিকে বারিয়া নিউজ দেখে চিদাম্বরকে কল করে আর বলে যে তারা যে 4 জনকে খুঁজছিল খুনি নাকি তাদের মধ্যে একজনকে খুন করেছে। এসবের জন্য বারিয়ার
খুব ভয় হচ্ছিল। এতে চিদম্বর তাকে সান্ত্বনা দেয় এবং বলে বাকি 3 জনকে খুব সাবধানে ফলো করতে হবে। সেই রাতেই চিদম্বর সেই লাশটা যেখানে পাওয়া গিয়েছিল সেই ডাস্টবিনের আশেপাশে দেখতে থাকে। তখন সেখানে চিদম্বর একজন ভিক্ষুকে সেখান থেকে যেতে দেখতে পায়। সে ওই ভিক্ষুকে দেখে জিজ্ঞাসা করে সে আগের দিন রাতে এখানে এসেছিল কিনা। এটা শুনে ভিক্ষুক বলে গতকাল রাতে একজন লোক তাকে বিরিয়ানি খেতে দিয়েছিল, কিন্তু তার মুখটা ঢাকা থাকায় সে দেখতে পারেনি। এইসব শুনে চিদম্বর বুঝে যায় খুনি খুবই চালাকি করে তার কাজটা করেছিল। এবার চিদম্বর বলে এটা ঠিক সেই 5 বছর আগের সিরিয়াল কিলারের মতোই হয়েছে, তবে 5 বছর আগে অরবিন্দর বাবাই তো সেই কিলারকে এনকাউন্টার করেছিল। তবে অরবিন্দর সন্দেহ হয় চিদম্বর হয়তো কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে, কিন্তু সে কিছুই জিজ্ঞাসাবাদ করে না। এরপর চিদম্বর ফরেন্সিক ল্যাবে আসে। তখন ডাক্তার জানায় খুনি অনেক এক্সপার্ট, সে খুবই নিখুঁতভাবে মুখের ঠোঁট কেটে নিয়েছে। সেই কিলারের এমন নিখুঁত কাজ দেখে এটা বলা নিশ্চিত এটা কোনো পেশাদার খুনেরই কাজ। অন্যদিকে নিউজে ঠিক আগের মতোই একই প্যাটার্নে খুন হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সব মানুষ ভয় পেয়ে যায়। এরপর রাতের বেলা বাড়িয়া সেই ক্রিমিনালদের ফলো করতে শুরু করে, কিন্তু দেখা যায় বাড়িয়াকে সে সাদা গাড়িটা ফলো করতে থাকে। এরপর বাড়িয়া বাড়িতে ফিরে আসে, কিন্তু হঠাৎ বাড়িয়ার দরজায় কেউ এসে নক করে। বাড়িয়া তখন ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে কে ওখানে। বাহির থেকে আওয়াজ আসে আমি চিদম্বর। এটা শুনে বাড়িয়ার কিছুটা সন্দেহ হয়, তাই সে তাড়াতাড়ি চিদম্বরকে কল করে। তবে চিদম্বরকে কল করলে সে জানতে পারে চিদম্বর তার নিজের বাড়িতেই আছে। এই কথা জানতে পেরে বাড়িয়া তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে চিদম্বর তাকে কিছুতেই দরজা খুলতে বারণ করে। বাড়িয়া ভয় পেয়ে ঘরের কোণে বসে থাকে। অন্যদিকে চিদম্বর বাড়িয়ার বাড়ির দিকে রওনা হয়। তবে আবারও অ্যালজাইমার কারণে সে বাড়িয়ার বাড়ির রাস্তা ভুলে যায় এবং কিছুটা সময় অন্য রাস্তায় যায়। তবে কিছুক্ষণ পর সে শেষমেশ তার বাড়িটা খুঁজে পায়। চিদম্বর সেই অন্ধকার ঘরে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে ভাবে অন্য কারো বাড়ি হবে হয়তো, কিন্তু পাশে যখন বাড়িয়ার গাড়িতে রক্ত দেখতে পায় সে তাড়াতাড়ি দৌড়ে ঘরের মধ্যে আসে, কিন্তু এবার সে ওখানে কাউকেই খুঁজে পায় না। এটা দেখে সে দ্রুত অরবিন্দকে কল করে জানায়। এরপর পুলিশ আশেপাশে সব এলাকাগুলোতে সিকিউরিটি অ্যালার্ট করে দেয়। এরপর পুলিশ সব গাড়িগুলো চেক করতে শুরু করে। অন্যদিকে চিদম্বরকে দেখা যায় সে একটা ফাঁকা জায়গায় চুপচাপ বসে আছে। এর মধ্যেই ওখানে একটি সাদা গাড়ি দেখতে পাওয়া যায়, আর ঠিক এটাই সেই গাড়ি যেটা 5 বছর আগেও সে দেখেছিল, কিন্তু অ্যালজাইমার কারণে সে ওই গাড়িটা ঠিকমতো চিনতেই পারছিল না। এদিকে একজন পুলিশ ফোনে কথা বলার সময় ব্রিজের নিচে তাকায়, দেখতে পায় একজন অটো ড্রাইভার কোনো একটা লাশকে ফেলে সেখান থেকে পালাচ্ছে। তাড়াতাড়ি এসে পুলিশ ওই অটো ড্রাইভারকে গ্রেফতার করে আর এসে বাড়ি এসে ঠোঁটকাটা লাশ সেখান থেকে উদ্ধার করে। অন্যদিকে চিদম্বরকে দেখা যায় সে ওই সাদা গাড়িটা দাঁড় করিয়ে জেরা করে, তবে সন্দেহের কিছু না দেখে ছেড়ে দেয়। কিন্তু হঠাৎ করে কি যেন একটা ভেবে সে আবারও গাড়িটাকে দাঁড় করাতে বলে, তবে এবার গাড়িটা না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে চিদম্বর দ্রুত অরবিন্দকে কল করে গাড়িটাকে ধরার জন্য বলে, তবে অরবিন্দ জানায় তারা নাকি একজন অটো ড্রাইভারকে গ্রেফতার করেছে। পরে সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে সে বলে তার গাড়িতে নাকি 2 জন লোক উঠেছিল আর তারাই নাকি চালাকি করে সেই লাশটাকে অটোতে রেখে পালিয়ে গেছে। তাই সে ওই লাশটাকে দেখে ওই জায়গায় ফেলতে গিয়েছিল, তবে কেউই সেগুলো বিশ্বাস করছিল না। তাই পুলিশ সেই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। এরপর একটা সময় তারা দেখে একটা সিগন্যালের জন্য অটোটা দাঁড়ালে তার পাশে সে সাদা গাড়িটা এসে থামে আর সেই গাড়িটা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর পরে সেই সাদা গাড়িটা ওখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখে অরবিন্দ এবার চিদম্বরকে সেই কথা না শোনার জন্য দুঃখিত বলে, কারণ সবাই বুঝে যায় সেই সাদা গাড়ি থেকে লাশটা অটোতে নেওয়া হয়েছিল। এদিকে খুনিকে দেখা যায় সে বাড়িয়ার লাশ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। পরদিন সকালে অরবিন্দ পুলিশ টিম নিয়ে বাড়িয়ার বাড়িতে আসে। এরপর তারা বাড়িয়ার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। তখন বাড়িয়ার মেয়ে ঘর থেকে কিছু ফাইল আর ওখানে রাখা কিছু টাকা এনে অরবিন্দকে দেয়। সেখানে অরবিন্দ চিদম্বরের নম্বর দেখতে পায়। এরপর সে বাড়িয়ার ফোন চেক করতে গেলে দেখতে পায় বাড়িয়া রোজই চিদম্বরের সঙ্গে কথা বলতো। তাই অরবিন্দ সন্দেহ করে কোনো তো গন্ডগোল অবশ্যই আছে, কারণ চিদম্বর এর আগে কখনোই বাড়ির ব্যাপারে কিছুই জানায়নি। তাই রেগে সে চিদম্বরের বাড়িতে আসে আর তাকে সেই ফাইলগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। পাশাপাশি সে জানতে চায় কিভাবে তার বাবা নিখোঁজ হয়েছিল। এরপরে চিদম্বর অরবিন্দর বাবার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বলতে শুরু করে। সে জানায় সে এবং তার বাবা একই ডিপার্টমেন্টে কাজ করত, এমনকি অরবিন্দর বাবা ছিল অনেক ব্রিলিয়ান্ট একজন পুলিশ অফিসার। এরপর যখন তার কাছে সেই ইসমাইলম্যান কিলারের কেসটা আসে তখন ভেঙ্কটেশও কিলারকে ধরার জন্য অনেক চেষ্টা চালাতে শুরু করে, কিন্তু সে কিছুতেই কিছু করতে পারছিল না। অন্যদিকে উপরমহল থেকে প্রায়শই কিলারকে ধরার জন্য অনেক চাপ দেওয়া হচ্ছিল। তবে এরপর একদিন একজন মহিলা চিদম্বরের কাছে আসে আর জানায় ভেঙ্কটেশ তার স্বামীকে নকল কিলার সাজিয়ে মারার জন্য 15 লক্ষ টাকা দিয়ে গেছে। এই কথা শুনে চিদম্বর অনেকটা নিরাশ হয়ে যায়। এরপর সে ভেঙ্কটেশকে এসব করতে বারণ করে। তার এখন এটা করা ছাড়া কিছুই করার ছিল না, আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াও বেঁধে যায়। তাও ভেঙ্কটেশ নিজের বদনামের কথা কাউকে না বলার জন্য চিদম্বরকে অনুরোধ করে। তবে এরপরে ভেঙ্কটেশের ফোনে একটা কল আসে, যার পর থেকেই তাকে কিছুটা আপসেট দেখাচ্ছিল। এটা দেখে চিদম্বর এসে তার কাছে কারণ
জিজ্ঞাসা করে। তখন ভেঙ্কটেশ বলে তাকে সে আসল সিরিয়াল কিলার কল করেছিল আর সে তার সঙ্গে দেখা করার জন্য ডেকেছে। এরপর ভেঙ্কটেশের সঙ্গে চিদম্বরম সেই কিলারের সঙ্গে দেখা করতে যায়। তারা সেই জঙ্গলের মধ্যে বন্দুক নিয়ে ওই কিলারকে আশেপাশে খুঁজতে শুরু করে, কিন্তু এরই মধ্যে দেখা যায় ভেঙ্কটেশ হঠাৎ করে চিদম্বরের উপর গুলি চালাতে শুরু করে, কারণ সে মনে করে হয়তো চিদম্বর তার এই সিক্রেট ব্যাপারটা সবাইকে জানিয়ে দেবে। এইসব ঘটনা জানতে পেরে অরবিন্দ অনেক অবাক হয়ে যায়। আর আত্মরক্ষার কারণে চিদম্বর তার বাবাকে গুলি করেছিল, এর জন্য অরবিন্দ তাকে কিছুই বলে না। কিন্তু সে এরপর থেকে চিদম্বরের উপর তদন্ত করতে শুরু করে, কারণ তার বারবার একটা কথাই মনে হচ্ছিল, খুনের সাথে চিদম্বরের কিছু না কিছু যোগসূত্র অবশ্যই আছে। এরপর অরবিন্দ 5 বছর আগে সেই পুলিশ তদন্তের কথা জানতে পারে। এরপর সে তদন্ত করে জানতে পারে সেই শিকারের বেশিরভাগ মানুষই ছিল চিদম্বরের আশেপাশের লোকজন, আর সেই সব লোকদের মধ্যে 7 বছরের একটা বাচ্চাও ছিল। আর এই বাচ্চা মেয়েটার মায়ের সঙ্গে চিদম্বরের নাকি বিয়ে হওয়ার কথা পাকা হয়েছিল। এইসব দেখে অরবিন্দ বার সিনিয়র গণপতির সঙ্গে দেখা করে আর জানায় হয়তো কিলারের সঙ্গে চিদম্বরের কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে, কারণ 5 বছর আগে চিদম্বর সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই সেই সিরিয়াল কিলার খুন করা ছেড়ে দিয়েছিল। আর এবারও চিদম্বর সেই কেসটা নিয়ে ঘাটাঘাটি করার কারণে এবারও সেই কিলার সক্রিয় হয়ে গেছে। এইসব কথা এবার গণপতি চিদম্বর সন্দেহ করতে শুরু করে। পরদিন দেখা যায় চিদম্বরকে গৃহবন্দী করে রাখা হয়েছে, কিন্তু কিছু সময় পর চিদম্বর অনেক চালাকির সাহায্যে ঘর থেকে বেরিয়ে যায় আর সে প্রেসকে জানিয়ে দেয় এই কিলার আর 5 বছর আগের কিলার একই ভাষণ নয়, দুটো আলাদা ভাষণ। এরপর পুলিশ তাকে এইসব করার কারণ জিজ্ঞাসা করে। তখন চিদম্বর জানায় সে ওই কিলারকে উস্কে দেওয়ার জন্য এমনটা বলেছে, কারণ তার মতে কিলার সবসময় তাকে ফলো করে আসছে আর এই কারণে কিলার সেই চিদম্বরের সাথে থাকা লোকদেরকে টার্গেট করছে। এরপর সে তার প্ল্যান জানায়, কিলার যখনই অরবিন্দকে ফলো করবে তখনই পুলিশ সেই কিলারকে ধরে ফেলবে। অন্যদিকে তদন্ত করতে গিয়ে অরবিন্দ সেই ছোট 7 বছরের মেয়েটি এবং তার মা চিত্রের ব্যাপারে জানতে পারে। সে জানতে পারে চিত্র নাকি কোনো একটা হাসপাতালে কাজ করত। এরপর অরবিন্দ সেই হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন জানতে পারে চিত্রের মেয়ে মারা যাওয়ার পরদিনই সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সেই গাড়ি থাকা লোকটি অরবিন্দকে আরো ভালো করে জানতে সেখানে থাকা প্রভু নামের একজনের কাছে যেতে বলে। এরপর সেই প্রভু নামের লোকটি জানায় তার সাথে চিত্রের খুব ভালো পরিচয় ছিল। সে আরো জানতে পারে প্রভু অনেকদিন ধরে হাসপাতালের মর্গে কাজ করে আসছে। প্রভু জানায় চিত্রা তার নিজের বোনের মতোই ছিল, কিন্তু অরবিন্দ আরো বেশি জিজ্ঞাসাবাদ করতে গেলে সে বলে আমি এর থেকে বেশি কিছু জানি না। এরপর অরবিন্দ যাওয়ার আগে তাকে নিজের কার্ড দিয়ে যায় আর বলে চিত্রের ব্যাপারে যদি কোনো কিছু মনে আসে তাকে যেন কল করে জানায়। এরপর দেখা যায় যে লোকটাকে ক্লিয়ার বানিয়ে মেরেছিল তার স্ত্রী রাস্তা দিয়ে রাতের বেলা বাড়ি ফিরছিল। ঠিক তখনই সেখানে ওই সাদা গাড়িটা চলে আসে আর এসেই তাকে ধাক্কা মেরে দেয়। এতে করে মহিলাটা ছিটকে চিদম্বরের গাড়ির উপরে এসে পড়ে আর এখানে আসল কিলারকে দেখা যায়। আর কিলার হলো প্রভু নিজেই। চিদম্বর গাড়ি থেকে বের হতে চাইলেও সে পারছিল না, কারণ প্রভু চিদম্বরের গাড়িটা লক করে দিয়েছিল। এরপর সে মহিলাটিকে নিয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর প্রেসের লোকরাও জেনে যায় সেই খুনি এখনো বেঁচে আছে। তাই প্রেসের লোকেরা এসে 5 বছর আগে সেই মিথ্যা এনকাউন্টারের কথা জানতে চায়। পুলিশ এদেরকে থামানোর চেষ্টা করলেও তারা কিছুতেই থামছিল না। তারা 5 বছর আগের পুলিশের করা সেই ভুয়া এনকাউন্টারের জন্য এদের সবাইকে দোষারোপ করতে শুরু করে। এরপর প্রভুকে দেখা যায় সে চিদম্বরের বাড়িতে এসেছে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এবার চিদম্বর প্রভুকে এতগুলো খুনের কারণ জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এখানে জানা যায় প্রভু সবসময় হাসিখুশি থাকতে চাইতো, তবে কিছুদিন গেলেই তার সেই কাছের লোকজন তার সাথে আগের মতো হেসে হেসে কথা বলতো না, যেটা প্রভুকে অনেকটা আপসেট করে দিত। এতে প্রভু মনে করতে থাকে হয়তো তারা এখন আর তাকে ভালোবাসে না, তাই সে সেই লোকজনকে খুন করতে শুরু করে দিয়েছিল আর তাদেরকে খুন করে লাশের দাঁতগুলো কেটে সুকেসে ভরে রাখত যেন তারা হেসে আছে। প্রভু এই দাঁতগুলো দেখে খুবই খুশি হতো আর এভাবে প্রভু রোজ সেই হাসপাতাল থেকে খুন করে যাচ্ছিল। তবে একদিন প্রভু সেই হাসপাতালের নার্স চিত্রাকে দেখে প্রেমে পড়ে যায়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হতে শুরু করে। একদিন চিত্রাকে ফলো করে তার বাড়িতে গেলে দেখতে পায় তার একটা মেয়ে আছে। তাও প্রভু চিত্রাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, আমার মেয়ে তোমায় মেনে নিলে আমার কোনো সমস্যা নেই। এরপর থেকে প্রভু চিত্রার মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা শুরু করে, কিন্তু দেখা যায় চিত্রা সেই মেয়ে তাদের পাশের বাসায় থাকা চিদম্বরকে অনেক পছন্দ করত আর চিদম্বরও সেই মেয়েটিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। এটা দেখে প্রভুর খুবই হিংসা হতে শুরু করে। একদিন চিত্রা তার মেয়েকে বলে ওই প্রভুকে তোমার কেমন লাগে? তখন মেয়েটি মুখের উপর বলে দেয় সে তাকে পছন্দ করে না। এই কথাটায় প্রভু খুবই কষ্ট পায়, কিন্তু বাচ্চা ভেবে কিছুই বলে না। এরপর একদিন চিত্রার মেয়ে প্রভুকে দেখে ভয় পালিয়ে চিদম্বরের কাছে আসে আর তাকে বলে আমায় আগে একটা প্রতিজ্ঞা করো। এটা শুনে কিছু না ভেবে চিদম্বর প্রতিজ্ঞা করে ফেলে। তখন মেয়েটি বলে তার মাকে যেন চিদম্বর বিয়ে করে, তাহলে সে সবসময় চিদম্বরের কাছে থাকতে পারবে। চিদম্বর তো এমনটা শুনে অবাক হয়ে যায়। চিদম্বরও বাচ্চা মেয়েটির মন রাখতে হ্যাঁ বলে দেয়, কিন্তু এইসব কথা বাইরে দাঁড়িয়ে থাকা প্রভু শুনে ফেলে আর সে মনে মনে খুবই কষ্ট পায়। এদিকে চিত্র এবার তার মেয়ের জন্য চাইলেও প্রভুকে বিয়ে করতে পারছিল না। এরপর দেখা যায় একদিন চিত্রা বাড়িতে না থাকায় সেখানে প্রভু আসে আর মেয়েটিকে একটা খেলনা দেয়, কিন্তু মেয়েটি প্রভুকে কোনো পাত্তাই দেয় না। এসব দেখে প্রভু মেয়েটিকে রেগে ধমক দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে আর কিছুদূর গেলে একটা জঙ্গলের সামনে প্রভু এসে তাকে ধরে নেয় আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। এর মধ্যে রাস্তার পাশ দিয়ে চিদম্বর গাড়ি করে যাচ্ছিল। তাকে
দেখে মেয়েটি তাকে ডাকতে শুরু করে। এটা দেখে প্রভু ভয়ে তার মুখটা চেপে ধরে। এরপর চিদাম্বর সেখান থেকে চলে গেলে প্রভু লক্ষ্য করে সে ভুল করে মেয়েটির নাকও চেপে ধরে রেখেছে, যার ফলে শ্বাস বন্ধ হয়ে মেয়েটি সেখানেই মারা গিয়েছিল। এটা দেখে প্রভু মেয়েটিকে জড়িয়ে কান্না করতে শুরু করে, কিন্তু এর মধ্যে সে ভাবতে থাকে যেটা হয়েছে ভালোই হয়েছে, কারণ এবার তাহলে সে চিত্রাকে বিয়ে করতে পারবে। পরদিন চিত্রা তার মেয়ের মৃত্যুতে ভেঙে পড়ে আর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এইসব জানতে পেরে তো চিদাম্বর ভীষণ রেগে যায় আর সে প্রভুকে ভীষণ জোরে জোরে আঘাত করতে শুরু করে দেয়। এরপর সেখানে অরবিন্দ চলে আসলে প্রভু জানালা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন চিদাম্বর প্রভুর অ্যাড্রেস খুঁজে বের করে আর সেখানে গিয়ে তার মাথায় রড দিয়ে জোরে একটা আঘাত করে। এরপর তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে পুলিশ সাংবাদিককে জানায় চিদাম্বর আত্মরক্ষার কারণে আসল খুনিকে গুলি করে মেরে ফেলেছে। আর সবাই এবার চিদাম্বর কোথায় আছে সেটা জিজ্ঞাসা করতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। সে এখন সবকিছু ভুলে অন্যমনস্ক হয়ে বসে আছে। আর এর সঙ্গে সঙ্গে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ছায়া গল্পের সঙ্গেই থাকুন।